তৃণমূল বলছে যে বিজেপি এমন অবস্থা তৈরি করে রেখেছে যেখানে যে জায়গা থেকে তৃণমূলকে এরকম স্ট্রং রুম আগলে বসে থাকতে হচ্ছে, উদ্বেগ প্রকাশ করছে তৃণমূল। শুনুন, হেরে যাচ্ছে সেটার আগে একটা পটভূমিকা রচনা করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে শুরু করেছেন। আমার হোর্ডিং খোলা হচ্ছে, ব্যানার খোলা হচ্ছে। এত বড় সাহস কার ছিল? উনি কোনোদিন দেখেছেন এতবার ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 7টা থেকে ঘুরে বেড়াচ্ছেন বুথে বুথে? উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, তার পটভূমিকা রচনা হয়েছে। প্রত্যেককে এখন বলা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে সব। আদৌ কিছু চুরি টুরি হচ্ছে না। ইলেকশন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন, সব দলের ক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছেন। সেখানে ওনারা কোর্টের কাছে ধাক্কা খেয়েছেন, মানতে রাজি নন। ওনারা যেখানে যেখানে গেছেন সেখানেই মুখ থুবড়ে পড়েছেন। এবার 4 তারিখে পশ্চিমবঙ্গবাসী মুখ থুবড়ে ফেলে দেবে, সেটা জানেন এনারা। তাই এখন স্ট্রং রুম নিয়ে বেশি স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। আদৌ সেটা বলবৎ হবে না, কারণ ওনারা জানেন। আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শরীরী ভাষা বলে দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি হেরে বসে আছেন, তার দল হেরে বসে আছে। নইলে তিনি একথা বলেন যে 200-300 ভোটের যদি দেখেন তফাৎ, তাহলে কিন্তু আপনারা আবার চাইবেন পুনর্গণনা চাইবেন, ওখানে বসে বসে রিপোর্ট। আবার ওনা বলছেন যে আমাদের ওখানে রিকাউন্ট চাইতে হবে। তাহলে বুঝতে পারছেন ওনারা বহু বুথে হারছেন, পরিষ্কার হারছেন। এবং তখনই বলছেন যে ওদের যে ক্যাডাররা থাকছে ওখানে, কাউন্টিং এজেন্ট, তাদের বলে দিচ্ছেন সতর্ক করে যে আপনারা ওখানে হাঙ্গামা শুরু করে দেবেন, আপনারা ওখানে তুলকালাম করবেন। আগে থেকে অশান্তি পাকানো গুন্ডার রাত চলেছে। এবারে সেন্ট্রালের কর্মচারীরা, ওনাদের গুন্ডাগিরি চলবে না, ওনারা বুঝে গেছেন। তাই এখন 200-300 ভোটের ফারাকের কথা বলছেন। আসলে ওটা পেছনে, পর্দার পেছনে, যেটা অন স্ক্রিন নয়, অফ স্ক্রিন, ওনারা বলছেন যতটাই পার্থক্য হোক ওখানে হামলা করে আবার বলবেন যে রিকাউন্ট করা হবে। কারণ ওনারা প্রত্যেক জায়গায় হেরে হেরে বসে আছেন। এটা 4 মে হাড়ে হাড়ে বুঝবেন এনারা সবাই। আর ওনারা বলছেন এখানে লোক, ওখানে লোক। আমরাও তো বলছি, অনেক জায়গাতে আমরা দেখছি তো এখনো পর্যন্ত যে কাজ ওনারা করতে চাইছেন, ওনাদের লটবহর যে লোকজন রয়েছে তাদেরকে ঠেলে দিচ্ছেন গেটের কাছে, গেটের ভেতরে বেআইনিভাবে ঢুকিয়ে দিচ্ছেন কি না তারা পাহারা দেবে। কিন্তু সবচাইতে ভালো দেখিয়ে দিল মানুষ, জনগণ দেখিয়ে দিয়েছে যেভাবে মাটিতে বসিয়েছিল এসএসসির সমস্ত চাকরি প্রার্থীদের, অন্যান্য যারা সব রাস্তায় বসেছিল আশাকর্মী থেকে, আজ দেখুন তারাই বসে রয়েছে রাস্তায়। ওফেলিয়া যে প্রসঙ্গগুলোর, অর্থাৎ যে ইস্যুর কথা বলছে, সেই ইস্যুগুলোর আদৌ প্রভাব পড়ে কিনা নির্বাচনে, সেটা তো ভোটের ফল হবে বলে দেবে। কেননা ইতিমধ্যেই মানুষ তার মতামত প্রকাশ করেছে। কিন্তু দেবাশিসদার কাছে আমি আসবো। দেবাশিসদা, দেখুন লোডশেডিং প্রসঙ্গটা সেই নন্দীগ্রামের পর্বের পরপর বারবার ঘুরে ফিরে এসছে। তৃণমূল এখানে বারবার দাবি করে যে লোডশেডিং করেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের নিয়ে, একবারে এজেন্ট যে ছিল, কাউন্টিং এজেন্ট, তাদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক ছিল, তাতে বার্তা দিয়েছেন, বলছেন যে 10 সেকেন্ডের জন্য লোডশেডিং যেন না হয় দেখবেন, তাহলে মেশিন বদলে দেবে ওরা। দেখো, এখানে এই সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা শুধু কথা বলছি। আগের পর্বের আলোচনার মধ্যে যেহেতু একটা কোর্ট রেফারেন্স এসছে, বন্ধু শিষ্যের ওখানে রয়েছে, ভালো জানে নির্বাচন কমিশনের যে লাস্ট সার্কুলার 2023-এর সার্কুলার, আমরা যদি শুধুমাত্র সেটা দেখি, সেখানে এবারের জন্য নয়, চিরকালের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত মৌলিক সার্কুলার রয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে 5টা অংশ থেকে মানুষ নিয়ে নির্বাচন প্রক্রিয়াটা সংগঠিত করা সারা দেশের জন্য। কী জায়গা বলা রয়েছে? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, ব্যাংক, এলআইসি, এটসেট্রা। ফলে আলাদা করে এই 5টা কম্পোনেন্টের মধ্যে থেকে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে হইচই কোর্টে গিয়ে চর্চা করা কেন হয়েছে বলতে পারবো না, কারণ এগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজে এবিসি বলতে যা বোঝায় সেই বেসিক সার্কুলারের বিষয়বস্তু, সেটা আজকে বিচারের ব্যবস্থায় চলে গেছে। একটা জানবার জন্য মানুষকে এটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বামপন্থী দলগুলো চিরকাল এই রাজ্যে গত 15 বছরে বিভিন্ন নির্বাচনে এই যে ব্যালট বক্স প্রোটেকশন, ব্যালট বক্স চুরি করা, মানুষের ভোট চুরি করা, ব্যালট পেপার খেয়ে ফেলা, এই যে অভিযোগগুলো তুলতো, আজকে দেখা যাচ্ছে অ্যাবসলিউটলি তো আমরা দেখেছি, এটা কোনো কাল্পনিক বিষয় নয়, যে কিভাবে গণতন্ত্র আমাদের রাজ্যে পঞ্চায়েত স্তর থেকে প্রতিটি নির্বাচনে
যেভাবে বারবার করে হত্যা হয়েছে সেটা আমরা দেখেছি। এবার নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের কিছু জায়গা এক্সেস আছে, সেটা সমালোচনা সবাই করবে, এসআর এর নাম বাদ যাওয়া থেকে একদম শুরু করে। এখানেই তো দেবাশিস দা, এখানেই তো প্রশ্ন উঠছে, এখন স্ট্রং রুম ঘিরে যে আশঙ্কা, যে উদ্বেগের ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটা যদি, এই আশঙ্কা, এই উদ্বেগের জায়গাটা যদি তখন এই ব্যালট বক্সকে ঘিরে থাকতো পঞ্চায়েত Exactly ভোটে, তাই। তাহলে হয়তো আমাদের সেই হিংসার ছবিটা দেখতে হতো না এবং ভয়ের ছবিটাও দেখতে হতো না। Absolutely. ব্যালট খাওয়ার যে একেবারে বেনজির ছবি আমরা দেখেছি, বেনজির শব্দটা যখন বললাম, প্রতীকদার কাছে আসবো, প্রতীকদা এই ছবিটা এত আমরা সত্যিই দেখিনি গত কয়েক বছরের ভোটে, যে মুখ্যমন্ত্রী গিয়ে তিনি বুথ পাহারা দিচ্ছেন, তিনি স্ট্রং রুমে আগলে রাখছেন, শুভেন্দু অধিকারী তিনি নেমে পড়ছেন ময়দানে। আমি বলছি স্ট্রং রুম ঘিরে যে সংঘাতের ছবিটা তৈরি হলো, কেন এই জায়গাটা তৈরি হওয়ার কারণটা কি? দেখুন, দুটো রাজনৈতিক দলই বলছে তারা নাকি জিতে গেছে বিপুল ভোটে এবং 200-র ওপরে আসন পেয়ে গেছে, অথচ তাদের শরীরী ভাষা এবং কাজকর্ম বোঝাচ্ছে যে তারা এখনো মানুষের মনটা কোন দিকে এখনো জানেনই না। তারা ভাবছেন যে এই স্ট্রং রুমে কারচুপি করে হয়তো অন্য দল বেরিয়ে যাবে। আমার যদি মানুষের আস্থা থাকে, মানুষের ওপরে, মানুষের যে ভোট দিয়েছে তার উপরে আস্থা থাকে, আমি একটাই কাজ করতে পারি, নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করতে পারি যে আপনারা সম্পূর্ণ ব্যবস্থাটা সুন্দরভাবে আমাদের সামনে রাখুন, যে কোথাও ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, কোথাও লাইট নিভে যাওয়া, এগুলো যেন না হয়। কিন্তু একে অপরের ওপরে দোষারোপ করে এই রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ক্রমাগত, ভোটের সময় তো আমরা দেখলাম, ভোটের পরে এই 4টে দিনও সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির বাইরে থাকতে পারছে না পশ্চিমবঙ্গে। তার দায়িত্ব কিন্তু এই দুটো রাজনৈতিক দলকে নিতে হবে। তারা প্রত্যেকবার মানুষের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি করছে যে না, আপনাদের মতদানটা বিকৃত হয়ে যেতে পারে ইভিএম পাল্টানোর মাধ্যমে। এইটা কেন হবে? তারা ইলেকশন কমিশনকে বলুক যে আপনারা সুন্দরভাবে পাহারা দিন। একে অপরের ওপরে দোষারোপ করছেন, বিজেপি তৃণমূলকে, তৃণমূল বিজেপিকে। এইটা কেন হবে? যেখানে মানুষের মতদান এখন সংরক্ষিত, সুরক্ষিত, সেটা নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। তৃণমূল বিজেপি চাপানুতর এই নিয়ে তুঙ্গে এবং নিরাপত্তাও আরো জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা খেল তৃণমূল। কি বলল সর্বোচ্চ আদালত, কি নির্দেশ দিল, দেখুন, তারপর আসছে আলোচনা। নির্বাচন কমিশনের দেওয়া 13 এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কাজ করবে। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের করা মামলায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিভাজন আসছে কোথা থেকে? শনিবারের শুনানিতে এই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। ফলে গণনা মামলায় হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল তৃণমূল। This is the exclusive domain of Election Commission to ensure free and fair, peaceful election. Now, the Election Commission will have to take a call whom they will engage. Therefore, they have engaged the central government officials. There cannot be any basic ground to cause grievance of it. सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने ये कहा कि, और ये ऑर्डर है कि दी इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। সোমবার 294 বিধানসভা কেন্দ্রের গণনা হবে রাজ্যের 77টি কেন্দ্রে। সেখানে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে, এই প্রশ্ন তুলে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শাসক দল। শনিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইতিমধ্যেই মাইক্রো অবজারভাররা রয়েছেন, এরপরও কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে? তিনি আর্জি জানান গণনায় রাজ্য সরকারি কর্মীদেরও রাখা হোক। এরপরে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের আইনজীবীকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। প্রশ্ন তোলেন, তারা যদি কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করেন, তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবেন, তাহলে অসুবিধা কোথায়? বিচারপতি বলেন, কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষের কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। আদালতের আরও প্রশ্ন, নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন তাতে অসুবিধা কোথায়? এই মামলায় অপর বিচারপতি PS
নরসিমা প্রশ্ন তোলেন, রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী, এই বিভাজন আসছে কোথা থেকে? এদিনের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্য সরকারের কর্মী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মামলায় আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন 13 এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা মেনেই তারা কাজ করবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন, দু গাল লাল হয়ে গেছে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, স্বচ্ছতা থাকুক, এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিংয়েতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন, সেটাকে আমরা সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। সোমবার সকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট গণনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।